আচ্ছা ভাইয়া, আমার কথা কি শোনা যায়? জি, শোনা যায়। ওকে। আচ্ছা, আমরা 6 থেকে শুরু করব। আমরা 9টা 6 পর্যন্ত একটু ওয়েট করি। আচ্ছা, আমরা আপনাদেরকে দিয়ে শুরু করি। আমাদের গত দিনের টাস্ক যেগুলো ছিল, আচ্ছা সবাই কি টাস্কগুলো দেখছিলেন? জি ভাইয়া, দেখছিলাম। ওকে। আচ্ছা, আমাদের কিন্তু কোশ্চেন সে তুলনায় আসলে খুব একটা তেমন কোশ্চেন আসেনি। যেমন এখানে শুধুমাত্র আমাদের 4টা কোশ্চেন আসছে। আচ্ছা, যেটা বলছিলাম যে কোশ্চেন কিন্তু আমাদের সে তুলনায় আসলে খুব বেশি আসেনি। একজন কোশ্চেন করছে ভাই টাইম কমপ্লেক্সিটি আর বিগো নোটেশন থিওরি প্রবলেম পড়লাম, বাট এটা রিয়েল লাইফ প্রজেক্টে কিভাবে কাজে আসবে? টাইম কমপ্লেক্সিটি। আচ্ছা, আচ্ছা এটা বললে ভালো হতো। আচ্ছা, আরেকজন বলছেন যে টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড বিগো নোটেশন ক্যালকুলেশন। আচ্ছা, আর হচ্ছে লিঙ্কড লিস্ট। আরেকজন বলছেন লিঙ্কড লিস্টের প্রবলেম সলভ করতে গেলে সামটাইমস আমি কনফিউজড হয়ে যাই যে অ্যাকচুয়ালি আমি কোন নোডে আছি আর কোন নোডে অপারেট করতেছি। ওকে। আচ্ছা, টাইম কমপ্লেক্সিটি নিয়ে আপনারা কতজন প্রবলেম ফেস করছেন? শুধু একজনই? আচ্ছা, আমরা শুরু করে দিই তাহলে। আচ্ছা, টাইম কমপ্লেক্সিটি নিয়ে তাহলে শুধুমাত্র একজনেরই প্রবলেম, দুজনের প্রবলেম আছে। হ্যাঁ, আমারও প্রবলেম আছে টাইম কমপ্লেক্সিটি। আচ্ছা বুঝতেছি আবার বুঝতেছি না এরকম। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা টাইম কমপ্লেক্সিটি নিয়ে কিছুটা আলোচনা করব। এখন টাইম কমপ্লেক্সিটির যে ব্যাপারটা, সেইটা হচ্ছে যে ক্যালকুলেটিভ ওয়েতে টাইম কমপ্লেক্সিটির আসলে অনেকগুলা ফাংশন আছে, অনেকগুলো ফাংশনের মাধ্যমেই ক্যালকুলেশন করা যায়। থেটা নোটেশন আছে, তারপরে বিগো নোটেশন আছে, আরও অনেকগুলো নোটেশন আছে। কিন্তু
সাধারণত জবের জন্য আসলে বিগ ও নোটেশনটাই আসে, কারণ বিগ ওটাই হচ্ছে সবচেয়ে ওর্স্ট কেস আসলে। তো আর এক্সামেও আসলে বিগ ও নিয়েই আসে কোশ্চিনগুলো, যেগুলো আসে সেগুলা। আচ্ছা, আর টাইম কমপ্লেক্সিটি নিয়ে যে ধরনের প্রবলেমগুলো সাধারণত আমাদের এক্সামে আসে তার মধ্যে আচ্ছা, এটা কি দেখা যায়? জি ওকে। টাইম কমপ্লেক্সিটি নিয়ে আমাদের সাধারণত যেটা আসে যে একটা কোশ্চেন আসতে পারে যে কমন টাইম কমপ্লেক্সিটি কি কি আছে বিগ ও নোটেশনের। যেমন আপনারা কোন কোন ধরনের টাইম কমপ্লেক্সিটি এখন পর্যন্ত দেখছেন? কনস্ট্যান্ট দেখছেন আপনারা, যেটা আপনার হ্যাঁ দেখছি ও অফ ওয়ান। তারপরে আপনার হচ্ছে আর একটা আছে লগারিদমিক বলা হয়, ও অফ লগ এন। তো যেটা কনস্ট্যান্টগুলো আসলে ক্যালকুলেশন করা হয় হচ্ছে যখন একটা আচ্ছা, প্রথমে আসি হচ্ছে যে আসলে মানে আমরা টাইম কমপ্লেক্সিটি এভাবে কেন আসলে মেজার করি। আমরা তো একটা কাজ করতে পারি, ঠিক না? যে একটা মানে প্রোগ্রাম শুরু হওয়ার আগে একটা টাইম নিলাম, যখন প্রোগ্রাম রান করা শেষ করবে তখন একটা আমরা টাইম নিলাম, টাইম নিয়ে দেন হচ্ছে দুটার আমরা জাস্ট মাইনাস করলাম, মাইনাস করে দেখলাম যে আমাদের প্রোগ্রামটা রান হতে কত সময় লাগছে। তো আমরা তো আসলে ওইভাবেও টাইম কমপ্লেক্সিটি মেজার করতে পারি, ঠিক না? তো আমরা ওইভাবে টাইম ধরে আসলে টাইম কমপ্লেক্সিটি কেন মেজার করি না? আমরা এই যে বিগ ও নোটেশন বা অন্যান্য যে নোটেশনগুলো আছে এগুলো কেন আমরা ইউজ করি? কেউ কি বলতে পারবেন এটা? যে প্রশ্নটা আবার টাইম টাইম কমপ্লেক্সিটি মূলত আমাদের যে অ্যালগোরিদমের মানে এফিসিয়েন্ট এটা চেক করা হয়, বাট যদি রান টাইম আর লাস্ট টাইম যদি চেক করি তাহলে সেই কম্পিউটারের এফিসিয়েন্টি চেক হবে, বাট ওই অ্যালগোরিদম কতটা এফিসিয়েন্ট এটা চেক হয় না। হ্যাঁ, ঠিক আছে, রাইট। যে আমরা যদি টাইম ধরে আসলে মানে ক্যালকুলেশন করতে চাই টাইম কমপ্লেক্সিটির, তাহলে আসলে দেখা যাচ্ছে ওই আমাদের সিস্টেমের র্যাম, তারপরে হচ্ছে প্রসেসর, এগুলো যেগুলো আছে। আচ্ছা, সবাই একটু মিউট করলে ভালো হয়। আচ্ছা, কাইন্ডলি সবাই একটু মিউট করে দেন। শুধুমাত্র আমি যখন কোশ্চেন করব তখন আপনারা শুধুমাত্র আনমিউট করে কোশ্চেনটা করবেন। আচ্ছা, হ্যাঁ ভাইয়া ঠিকই বলছে যে আসলে টাইম কমপ্লেক্সিটি আমরা যদি মেজার করতে যাই আমাদের টাইম ধরে, তাহলে আসলে ওই পিসি বা ওই সিস্টেমের যে র্যাম আছে অথবা প্রসেসর আছে ওইটার আসলে মেজার হবে, কিন্তু আমাদের প্রোগ্রামের আসলে মেজার করতে পারবো না, কারণ সেম প্রোগ্রামটা যদি আমরা আরও বেশি রিসোর্সফুল কোনো পিসিতে বা সিস্টেমে রান করি তখন ওইটার আসলে রেজাল্ট আমরা একরকম পাবো না। এই কারণে আমরা বিভিন্ন ধরনের যে নোটেশনগুলো আছে এগুলো আমরা ইউজ করি টাইম মেজার করার জন্য, যাতে আমরা প্রোগ্রামটা দেখে বুঝতে পারি যে আসলে এইটার টাইম কমপ্লেক্সিটি কেমন হতে পারে। এইটা আসলে পুরোপুরি কখনোই অ্যাকুরেট হয় না, কিন্তু মোটামুটি একটা ভালো ধারণা পাওয়া যায়। আচ্ছা, আরেকজন আপনারা জিজ্ঞেস করছিলেন যে টাইম কমপ্লেক্সিটি আসলে কেন দরকার, এইটা কি আমাদের কখনো কাজে লাগে কিনা। তো এইটার অ্যান্সারটা আমি দিব আরেকটু পরে। আগে আমি টাইম কমপ্লেক্সিটির যে বিগ ও নোটেশনের যে কমন আপনার হচ্ছে ভাগগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন ও অফ ওয়ান, ও অফ ওয়ান আমরা ধরি কনস্ট্যান্ট যেগুলো সেগুলোতে। এখন কনস্ট্যান্ট কখন আসে, ও অফ ওয়ান কখন আমরা নিব একটা প্রোগ্রামে? যখন কোনো একটা অ্যাসাইনমেন্ট হবে, সাপোজ আমরা একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলে কিছু ডেটা অ্যাসাইন করলাম, তখন ওইটা আসলে কনস্ট্যান্ট, ও অফ ওয়ান ধরি আমরা। তারপরে আপনার অ্যারিথমেটিক অপারেশন যেগুলো হয়, অধিকাংশ অ্যারিথমেটিক অপারেশনের ক্ষেত্রে আসলে
কনস্ট্যান্ট হয় ও বিগো নোটেশনটা, ওইটা আপনার হচ্ছে হলো ও অফ ওয়ানই হয়। তো এইটা আমরা কিছুক্ষণ পরে উদাহরণ দেখব, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা আছে হচ্ছে আমাদের লগারিদমিক, অর্থাৎ হচ্ছে ও অফ লগ এন। তো এইটা মানে কখন আসে? আচ্ছা, এখানে লগ এন সম্পর্কে আপনাদের অনেকে হয়তো বা আইডিয়া আছে, অনেকে হয়তো বা ভুলে গেছেন আপনারা। লগ এনটা হচ্ছে এক্সপোনেনশিয়ালের জাস্ট হচ্ছে ইনভার্স। এক্সপোনেনশিয়াল কি হয়? প্রতিবার দ্বিগুণ হারে বাড়তে থাকে বা 3 গুণ হারে বাড়তে থাকে, তো ওইটা হচ্ছে আপনার এক্সপোনেনশিয়াল। আর লগারিদমিকটা হচ্ছে এক্সপোনেনশিয়ালের উল্টা, সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট হারে কমতে থাকবে, অর্থাৎ সেটা দ্বিগুণ হারে হতে পারে, 3 গুণ হারে হতে পারে, 4 গুণ হতে পারে। এটা নির্ভর করবে লগের বেস কত আমাদের, সেটার উপরে আসলে নির্ভর করবে। তো আমাদের লগের বেস যেটা হবে সেটার উপর নির্ভর করবে। তবে আমরা বিগো নোটেশনে সাধারণত যদি কোনো বেস না দেওয়া থাকে তাহলে আমরা লগ এন বলতে আসলে বেস 2 ধরি এখানে। তো লগ এন বেস 2 মানে হচ্ছে যে এন এর মান যত হবে প্রতিবার দ্বিগুণ হারে কমতে থাকবে। তো এইটা কিছুক্ষণ পরে আরও ক্লিয়ার হবে আপনাদের। তো এইটা সবচেয়ে ইফিশিয়েন্ট হচ্ছে ও অফ ওয়ান, তারপরে ইফিশিয়েন্ট হচ্ছে ও লগ অফ এন, যেটা লগারিদমিক। এটা আমরা পাই হচ্ছে বাইনারি সার্চ করার সময়, যখন আমরা অ্যারের বিভিন্ন অ্যালগোরিদম করব সার্চিং, তখন আমরা এটা আরও ক্লিয়ার হয়ে যাব। এখন শুধুমাত্র মনে রাখেন যে বাইনারি সার্চ, তারপরে ব্যালেন্স ট্রি সার্চ, এই যে অ্যালগোরিদমগুলো আছে এগুলোতে টাইম কমপ্লেক্সিটি আসে লগ ও অফ এন। আর তারপরে যেটা লেস ইফিশিয়েন্ট সেটা হচ্ছে যে ও অফ এন, অর্থাৎ লিনিয়ার কমপ্লেক্সিটি, যেটা ও অফ এন। তো এইটা আমরা পাই হচ্ছে লিনিয়ার সার্চে। অর্থাৎ সাপোজ মনে করেন যে একটা অ্যারে আছে 1 থেকে 100 পর্যন্ত, এখন এই অ্যারেটাকে আমাদেরকে প্রতিটা এলিমেন্ট প্রিন্ট করে দেখাতে হবে। তখন আমরা কি করি? ফর লুপ ইউজ করি, ঠিক না? তো যখন ফর লুপে এন নাম্বার পর্যন্ত কোনো এলিমেন্ট বা অ্যারে যখন প্রিন্ট করতে হয়, তখন ওইটা ও অফ এন কমপ্লেক্সিটি হয় ফর লুপের ক্ষেত্রে। এটা হোয়াইল লুপের ক্ষেত্রেও হতে পারে। তো এইটা আমাদের আরেকটা সার্চ অ্যালগোরিদম আছে, লিনিয়ার সার্চ। তো ওইটাতে আমরা তখন ও অফ এন এই কমপ্লেক্সিটিটা পাই। আরেকটা কমপ্লেক্সিটি আছে ও অফ এন লগ এন। তো এইটা হচ্ছে যে মার্জ সর্ট, কুইক সর্ট এগুলোর ক্ষেত্রে, মানে এখানে একটা হবে লগারিদমিক সর্টের ক্ষেত্রে, তারপরে আসবে হচ্ছে সাথে একটা এন থাকবে। তো এই দুটো আসলে মাল্টিপ্লিকেশন হবে, হয়ে তখন ওইটা আপনার ও অফ এন লগ এন হয়। তো এটার ইফিসিয়েন্সি হচ্ছে ও অফ এন এর তুলনায় কম আরও। আর যদি আমাদের কোনো কোনো ক্ষেত্রে দুইটা নেস্টেড লুপের দরকার হয়, যে একটা লুপ আছে তারপরে আমাদের আরেকটা লুপ আছে ভেতরে, নেস্টেড লুপ, অর্থাৎ ফর লুপ তার ভিতরে আবার আরেকটা ফর লুপ, সেক্ষেত্রে ওটাকে বলা হয় কোয়াড্রেটিক, ও অফ এন স্কোয়ার। তো এগুলো থেকে কোশ্চিন আসতে পারে, মাল্টিপল চয়েস কোশ্চিন এক্সামের জন্য। তো এখানে যেমন সিলেকশন সর্ট আছে একটা অ্যালগোরিদম, তারপরে ইনসারশন সর্ট, বাবল সর্ট, এগুলোতে ও অফ এন স্কোয়ার অর্থাৎ কোয়াড্রেটিক কমপ্লেক্সিটি আসে এইটার ক্ষেত্রে। তো তখন এটা হিসাব করতে হয়, ও অফ এন স্কোয়ার হিসাব করতে হয়। তারপরে কিউবিকও হতে পারে, অর্থাৎ আমাদের যদি 3টা ফর লুপ হয় নেস্টেড আকারে, একটা ফর লুপ তার আন্ডারে আরেকটা ফর লুপ, ওইটার আন্ডারে আবার একটা ফর লুপ, এবং 3টা ফর লুপই এন টাইমস পর্যন্ত যদি ইটারেট করে তাহলে সেটা হয় কিউবিক, ও অফ এন কিউব। আচ্ছা, তারপরে আরেক ধরনের হতে পারে, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, অর্থাৎ ও অফ টু টু দি পাওয়ার এন, এক্সপোনেনশিয়াল হারে যেটা বাড়তে থাকে। মানে 2 টু দি পাওয়ার এন মানে হচ্ছে যদি আমাদের এলিমেন্ট থাকে সাপোজ 3টা, তখন এইটা 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 বার আমাদের হলো লুপ ঘুরবে, অথবা হচ্ছে যদি আমরা এখানে রিকার্সিভ ফাংশন ব্যবহার করি 8 বার রিকার্সিভ ফাংশন কল হবে এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে। আবার যদি দেখা যাচ্ছে যে যদি আমাদের
4 হয়, মানে 4টা যদি আমাদের এলিমেন্ট থাকে, তাহলে 2^4, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 বার এটা ফাংশন আমাদের কল হবে বা ইটারেট হবে। তো এইটা সাধারণত আসে যদি আমরা রিকার্সিভ ফিবোনাচি বের করতে চাই, যে ফিবোনাচি যে রাশিমালা আছে ওখান থেকে যদি আমরা কোনো একটা নাম্বার বের করতে চাই, যে সাপোজ 10 নাম্বার ফিবোনাচি যে নাম্বারটা ওটার কত ওইটা, তখন আমরা যদি রিকার্সিভ ফাংশন ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের এক্সপোনেনশিয়াল হারে ওটা তখন টাইম কমপ্লেক্সিটিটা আসে। আবার রিকার্সিভ যদি সাবসেট বের করতে চাই কোনো একটা সেটের, সেক্ষেত্রেও আমাদের আসে। তো এগুলো থেকে কিন্তু কোশ্চিন আসবে, এগুলো থেকে মাল্টিপল চয়েস, যে আমাদের লিনিয়ার সার্চের কমপ্লেক্সিটি কত। তারপরে আসতে পারে যে সিলেকশন সর্টের কমপ্লেক্সিটি কত। তো এখান থেকে একটা কোশ্চেন, একটা বা দুটা কোশ্চেন অবশ্যই আসে সবসময় এক্সামে। আচ্ছা, তারপরে আসি হচ্ছে ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ ও অফ এন ফ্যাক্টোরিয়াল। তো ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে এক্সপোনেনশিয়ালের চেয়েও আরও বেশি কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি। তো এইটা কখন আসে? এইটা আমরা যখন ব্রুট ফোর্স করতে চাই, ব্রুট ফোর্স অ্যালগোরিদম যখন ব্যবহার করি আমরা, তখন ওখানে ফ্যাক্টোরিয়ালটা আসে। তো এগুলো আমরা দেখবো এগুলা। আর এগুলো থেকে যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা একটু নোট নিয়ে রাখেন, আমি সবার শেষে আসবো ওই কোশ্চেনগুলো নিয়ে, যেহেতু সময় আসলে আমাদের কম। আচ্ছা, লিনিয়ার যেটা আমাদের ছিল, এখন লিনিয়ারের এইটা ও অফ এন, যেমন যেটা বলছিলাম যে আমাদের এন নাম্বার পর্যন্ত একটা অ্যারে আছে, এখন সবগুলোকে যদি আমরা ইটারেট করতে চাই, প্রিন্ট করতে চাই, তখন একটা ফর লুপ ব্যবহার করি, যখন করে এন নাম্বার পর্যন্ত মানে সবগুলো এলিমেন্ট যখন আমরা প্রিন্ট করতে চাই তখন লিনিয়ারটা আসে। তারপরে কোয়াড্রেটিক, n⁴ n² যেটা আর কি। তো এখানে আপনার হলো যদি আমরা নেস্টেড ফর লুপ ব্যবহার করি, একটু আগে বলছিলাম যে একটা ফর লুপ ব্যবহার করলাম, তার ভেতরে আবার একটা ফর লুপ ব্যবহার করলাম, নেস্টেড ফর লুপ, এবং দুইটা লুপই যদি আমাদের এন নাম্বার পর্যন্ত ইটারেট করে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের একটা ফর লুপ আছে যেটা এন নাম্বার পর্যন্ত ইটারেট করছে, কিন্তু আরেকটা ফর লুপ আছে ভেতরে যেটা আমরা একটা কনস্ট্যান্ট নাম্বার দিয়ে দিলাম, যেমন এটা যে পর্যন্ত করছে, কিন্তু যে পর্যন্ত না করে এই অ্যারের সবগুলাই করছে আসলে না করে, যদি আমরা এখানে কনস্ট্যান্ট রেঞ্জ দিয়ে দিই বা নাম্বার দিয়ে দিই, তখন কিন্তু আর এইটা তখন আর n² থাকবে না, তখন শুধুমাত্র n হয়ে যাবে। তো যতগুলো ফর লুপ থাকবে সবগুলাই আসলে n নাম্বার পর্যন্ত বা যতগুলো আছে সবগুলো ইটারেট করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে লগারিদমিক, যেটা ও অফ লগ n। তো এইটা কি হয়, এক্সপোনেনশিয়াল হারে কমতে থাকে আসলে, যে এই যে যেমন এটা আছে n = 100 দিছি, স্টেপ হচ্ছে 1, প্রতিবার একই স্টেপ করে কমবে এইটা। আর প্রিন্ট করছি, প্রিন্ট করার পরে কিন্তু আবার বলে দিয়েছি যে স্টেপ নাম্বারটা যেটা হবে সেটার সাথে 2 গুণ হয়ে যাবে প্রতিবার ইটারেশনে। তার মানে কি, প্রতিবার দ্বিগুণ হারে এটা কমতে থাকবে, ইটারেশনটা প্রতিবার দ্বিগুণ হারে কমবে। তো এইটা আসলে 100 বার ইটারেট হওয়ার কথা ছিল, ঠিক না? রেজাল্ট হওয়ার কথা ছিল 1 থেকে 100 পর্যন্ত, কিন্তু যেহেতু আমরা দ্বিগুণ হারে কমাচ্ছি সেহেতু হয়েছে মাত্র 1 2 3 4 5 6 7টা। প্রথমে 1 ইটারেট হয়েছে, প্রিন্ট হয়েছে, তারপরে এটা 2, তারপরে এটা 4, তারপরে 8, তারপরে 16, 32, 64। তো এইটা লগারিদমিকভাবেই হয়েছে, যেটার বেজ হচ্ছে 2। আমি আরেকটা বলছিলাম আরেকবার একটু আগে, যে যদি এখানে আমাদের কোনো বেজ না দেওয়া থাকে, তার মানে এটা আসলে বেজ 2 ধরে নিতে হবে। আর এগুলো সম্পর্কে কারো কোশ্চেন থাকলে আপনারা জাস্ট একটু নোট নিয়ে রাখেন, দেন হচ্ছে আমরা লাস্টে আলোচনা করব কারো যদি কোনো কনফিউশন থাকে। আচ্ছা, তারপরে আসি হচ্ছিল এক্সপোনেনশিয়াল। এখন এক্সপোনেনশিয়ালের ব্যাপারটা হচ্ছে যে প্রতিবার নির্দিষ্ট হারে এটা বাড়তে থাকবে, এটা 2^n যেহেতু, সেহেতু প্রতিবার দ্বিগুণ হারে বাড়তে থাকবে। যেমন আমার এলিমেন্ট যদি প্রথমে থাকে 2টা, তাহলে আমাদের ইটারেশন হবে 4 বার। যদি আমাদের এলিমেন্ট থাকে 3টা, তাহলে আমাদের হবে 8 বার। যদি 4টা এলিমেন্ট থাকে 16 বার হবে। 5টা এলিমেন্ট থাকলে দেন হচ্ছিল
32 বার হবে, এভাবে বাড়তেই থাকবে। 6টা হলে 64টা হবে, 7টা হলে 128 বার হবে, 8টা হলে 256, তারপরে এবার 256 দ্বিগুণ, তারপর এটা দ্বিগুণ দ্বিগুণ, এভাবে বাড়তে থাকবে। জাস্ট এই যে এইরকম, যে প্রথমে আমাদের নোট ছিল একটা, তারপরের স্টেপে যে নোট হয়ে গেছে 2টা, তারপরে আপনার হচ্ছিল প্রতিটার আবার 2টা 2টা করে হয়েছে, তারপরে হয়েছে 4টা, তারপরে 8টা, তারপরে 16, তারপরে 32, তারপরে আপনার হচ্ছে 64, এভাবে করে আরও বাড়তে থাকবে, এক্সপোনেনশিয়াল হারে বাড়তে থাকবে। যেমন এইটা যদি বলি, যেমন সেট যদি ধরি আমরা এ বি সি একটা সেট, এখন যদি আমরা এখানে কয়টা এলিমেন্ট আছে, 3টা এলিমেন্ট, ঠিক না? তো এখন যদি আমরা বলি যে এই যে সেটটা আছে, এই সেটের কতগুলো সাবসেট তৈরি করতে হবে আমাদেরকে, তো কতগুলো সাবসেট আসলে তৈরি হবে, যেহেতু আমাদের 3টা আছে সেহেতু 2⁻3, অর্থাৎ তাহলে 2⁻3 মানে হচ্ছে 8টা সাবসেট তৈরি হবে আমাদের। যেমন প্রথমে একটা ফাঁকা সাবসেট, অর্থাৎ কিছুই না থাকতে পারে, তারপরে একটা এ সাবসেট হতে পারে, বি সাবসেট হতে পারে, সি একটা সাবসেট হতে পারে, তারপরে এ বি একটা হতে পারে, এ সি একটা হতে পারে, বি সি একটা হতে পারে, তারপরে এ বি সি একটা হতে পারে, মোট 8টা সাবসেট হতে পারে। তো এটা যদি আরেকটা এলিমেন্ট আমরা বাড়ায় দেই, সাপোজ এখানে যদি আমরা এ বি সি ডি দেই, 4টা এলিমেন্ট হয়, তখন আমাদের টোটাল আমরা সাবসেট পাবো হচ্ছে 16টা। যদি আমরা আরেকটা এলিমেন্ট বাড়ায় দিই, এ বি সি ডি ই 5টা এলিমেন্ট থাকে, তখন আমাদের সাবসেট পাবো 32টা। এভাবে এক্সপোনেনশিয়াল হারে বাড়তেই থাকবে এটা। যেমন সাপোজ মনে করেন আপনারা একটা কোম্পানিতে সাপোজ আপনারা ধরেন যে 3টা কোম্পানিতে আপনারা এক্সাম দিছেন জবের জন্য। এখন এই 3টা কোম্পানিতে যদি আপনারা জবের জন্য ইন্টারভিউ দেন বা এক্সাম দেন, তাহলে 3টা যেহেতু আছে, তার মানে আপনাদের 2⁻3 8টা কেস হতে পারে, যা আপনারা কোথাও আসলে জব পাননি, সবগুলোতে ফেল। এমন হতে পারে শুধু একটাতে পাইছেন, এমন হতে পারে যে এটাতে পাইছেন, এটাতে পাইছেন, আবার হতে পারে যে না আপনারা এই দুটাতে পাইছেন, তারপর হতে পারে এম এ পাইছেন, আবার এমন হতে পারে যে 3টাতেই পাইছেন। অর্থাৎ তাহলে সম্ভবতা হচ্ছে যে মোট 8টা আছে, 8টা কেস হতে পারে এখানে। তো এই ধরনের যখন আমরা প্রোগ্রামিং করি, তখন আসলে এই এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটিগুলো আসে এখানে। আচ্ছা, তারপর হচ্ছে ফ্যাক্টরিয়ালটা হচ্ছে যে এইটা এক্সপোনেনশিয়ালের চেয়েও টাইম কমপ্লেক্সিটি বেশি এখানে। অর্থাৎ এলিমেন্ট আমার যত বাড়বে, ওখানে তো দ্বিগুণ হারে বা 3 গুণ হারে বাড়ছিল, এখানে বাড়াটা আরও বেশি হবে আসলে, যত বেশি হবে আমাদের এলিমেন্ট। যেমন আমাদের যদি 2টা এলিমেন্ট থাকে, আমাদের 2টা ফাংশন কল হবে, রিকার্সিভ ফাংশন। যদি আমাদের 3টা থাকে এলিমেন্ট, 6টা হবে, 4টা থাকলে 24টা হবে, 5টা থাকলে 120টা হবে। এর আগে দেখেন এক্সপোনেনশিয়াল হারে যখন আমাদের 5টা ছিল, তখন কিন্তু আমাদের 32টা হয়েছিল। তো এখানে ফ্যাক্টরিয়াল এসে কী হচ্ছে, যখন 5টা আমাদের, তখন এটা 120। তো কোথায় 32 আর কোথায় 120, আর যখন আমাদের 100 আসবে, তখন এটা হয়ে যাবে অনেক বড় নাম্বার, আসলে প্রায় 36 লক্ষ। কিন্তু যদি আমরা এক্সপোনেনশিয়াল বের করতে চাই 2⁻100, তাহলে আসলে নাম্বার কিন্তু এত বড় আসবে না। আচ্ছা, আর ফ্যাক্টরিয়ালটা আসলে কি? ফ্যাক্টরিয়ালটা হচ্ছে যে আমরা যে নাম্বারটা থাকবে, ওই নাম্বার ইন্টু ওই নাম্বার -1 ফ্যাক্টরিয়াল। আপনাদের অনেকের হয়তো ফ্যাক্টরিয়াল মনে আছে, অনেকের হয়তো বা ভুলে গেছেন। তো ফ্যাক্টরিয়াল, যেমন ফ্যাক্টরিয়াল 3 মানে হচ্ছে যে 3 × 2 × 1। ফ্যাক্টরিয়াল 4 হচ্ছে 4 × 3 × 2 × 1। অর্থাৎ যে নাম্বার থেকে শুরু হবে ওই নাম্বার, তার পরের তার যেটা নাম্বার ওই নাম্বার -1 ফ্যাক্টরিয়াল। আবার ওইটাকে ফ্যাক্টরিয়াল করলে আপনার হচ্ছিল ওর পরের নাম্বার -1 ফ্যাক্টরিয়াল। তো এভাবে করে মানে যে নাম্বার, সে নাম্বার থেকে 1 পর্যন্ত যাইতে যতগুলো সংখ্যা লাগে, তার প্রতিটার গুণফল, এটাই হচ্ছে ফ্যাক্টরিয়াল নাম্বারটা বের করা যায়, পাওয়া যায়।
তো এখন এইটা আমরা এর আগে দেখছি যে ব্রুট ফোর্স অ্যাটাকের সময় আমাদের লাগে ফ্যাক্টরিয়াল। আচ্ছা, ব্রুট ফোর্সটা কি? ব্রুট ফোর্সটা হচ্ছে যে সাপোজ মনে করেন যে আপনার একটা কি আছে বা আপনার একটা লক সিস্টেম আছে। এখন ওই লকে মনে করেন একটা উইন্ডোজ 10, যেমন উইন্ডোজ 10-এ আপনার হচ্ছে 4টা কি দেওয়া যায়, 4 ডিজিট পর্যন্ত কি দেওয়া যায়, 4টা ডিজিট দেওয়া যায়। তো আপনাদের ধরেন এরকম একটা লক সিস্টেম আছে যেখানে 3টা ডিজিট আছে, 1 থেকে 3 পর্যন্ত কিপ্যাড আছে। আর আপনাদের হচ্ছে টোটাল লেন্থ তাহলে 3টা পাসওয়ার্ড আপনি টোটাল লেন্থ দিতে পারবেন 3, আর একটার বেশি একবার ইউজ করতে পারবেন না। তার মানে আপনি ধরেন যে তাহলে কি দিতে পারবেন একটা পাসওয়ার্ড, এগুলোর মধ্যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারবেন। ধরেন আপনি পাসওয়ার্ড দিলেন 321। তো এখন তাহলে যদি আমি এইটাকে ব্রুট ফোর্স চালাতে চাই, ব্রুট ফোর্স অ্যাটাক করতে চাই, তাহলে কি করতে হবে? এর মধ্যে কতগুলো আসলে কম্বিনেশন হতে পারে পাসওয়ার্ডের, সেটা আমাকে বের করতে হবে। তো তাহলে আমার দেখা যাচ্ছে যে আমি আপনার ওই সিস্টেমটা আসলে আনলক করে ফেলতে পারবো। তো কী কী কম্বিনেশন হতে পারে? 1 2 3 হতে পারে, 1 3 2 হতে পারে, 2 3 1 হতে পারে, 2 1 3, 3 1 2, 3 2 1 এরকম হতে পারে। তো এখন কতগুলো কম্বিনেশন হবে এইটা আমরা পাবো কিভাবে? এইটা পাওয়ার উপায় হচ্ছে ফ্যাক্টরিয়াল। অর্থাৎ যতগুলো আমার সংখ্যা হবে, অর্থাৎ যতগুলো আমার কি আছে, ওই কিগুলোকে যদি আমরা ফ্যাক্টরিয়াল করি, যে আমরা যে সংখ্যাটা পাবো অ্যান্সার, অতগুলো আপনার হচ্ছে কম্বিনেশন হতে পারে। যেমন 3টার জন্য কম্বিনেশন হবে 6টা, 3টার জন্য 6টা। যদি আমাদের 5টা কি থাকতো 1 2 3 4 5, তাহলে আমাদের কম্বিনেশন হতো 120টা। যদি আরও বেশি হতো তাহলে আরও বেশি হতো। এই কারণে দেখবেন যে অনেক সিস্টেমে যখন পাসওয়ার্ড দিতে চায়, যখন আপনি কোথাও অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, পাসওয়ার্ড দিতে বলে, তখন ওরা বলে যে মিনিমাম 8 ডিজিটের হতে হবে। কেন 8 ডিজিটের হতে হবে? কারণ হচ্ছে 8 ডিজিটের হলে ওইটা ব্রুট ফোর্স চালানো অনেক কঠিন ওইটাতে, কারণ ওটার কম্বিনেশন অনেক বেশি হবে। আবার ওখানে বলে যে আপার কেস, লোয়ার কেস, তারপরে হচ্ছে স্পেশাল কি, তারপরে নিউমেরিক, এগুলো দিতে বলে। তো ওগুলো যখন দেওয়া হয় তখন কি হয়, আপনার হচ্ছিল এই কিয়ের পরিমাণ আরও অনেক বেড়ে যায়। তো তখন ব্রুট ফোর্স করতে গেলে আসলে অনেক সংখ্যা তখন হয়ে যায়। আচ্ছা, যদি আমরা এখানে 4টা ডিজিট হয়, তাহলে আমাদের এখানে কম্বিনেশন কতগুলো হবে টোটাল? 4টা হলে 24টা হবে। তো এই ধরনের যখন আমরা প্রোগ্রামিং করব, তখন আসলে আমাদের অনেক কেসেই আপনার হচ্ছিল এই ফ্যাক্টরিয়াল আসতে পারে, টাইম কমপ্লেক্সিটি তখন ফ্যাক্টরিয়াল আসবে। আচ্ছা, এখন আসি, বলি যে রিকার্সিভ ফিবোনাচি একটা বের করার যেটা ছিল আমাদের, যে একটা আমরা ফিবোনাচি নাম্বার বের করব রিকার্সিভ ওয়েতে। আচ্ছা, রিকার্সিভ হচ্ছে একটা ফাংশনকে বারবার ফাংশনের মধ্যে কল করা। হ্যাঁ, এটা মানে খুব কঠিন কিছু না, আপনারা অনেকে জানেন আসলে। যেমন এখানে আপনার হচ্ছিল একটা ফাংশন আমরা নিছি ফিবোনাচি নামে, এবং ওই ফাংশনটাকেই দেখেন ওই ফাংশনের মধ্যে আবার কল করছি। তো কোনো একটা ফাংশনকে ওই ফাংশনের মধ্যে আবার কল করাকেই বলা হয় রিকার্সিভ ফাংশন বলা হয় তখন। তো এইটা যেটা হয়, দেখা যাচ্ছে যে ফাংশনের মধ্যে আবার ওই ফাংশনটা কল হয়, অর্থাৎ বারবার ইটারেট হয়। তো এই ফিবোনাচি নাম্বার যখন আমরা বের করতে চাবো এই রিকার্সিভ ওয়েতে, তখন ওইটার টাইম কমপ্লেক্সিটি আসলে হয়ে যায় এক্সপোনেনশিয়াল, অর্থাৎ 2n তখন ওইটা। তো এখানে কি হচ্ছে, প্রথমবার যখন আসা পরে ওই ফাংশনটাকেই আবার 2বার কল করছে। তাহলে এই ফাংশনটা একবার কল হচ্ছে, আবার নতুন করে এই ফাংশনটা আবার নতুন করে কল হচ্ছে। তারপরে যখন কল হয়ে যখন আবার আসছে, তখন এই ফাংশনটা যে একবার কল হয়েছিল এর আগে, ওই ফাংশনটাই আবার 2বার কল হয়ে যাচ্ছে। আবার এই ফাংশনটা যে একবার কল হয়ে আসলো, এও আবার 2বার কল হয়ে যাচ্ছে। তার মানে সেকেন্ড টাইমে যে আমাদের কি হচ্ছে, এই ফাংশনটা আসলে 4বার কল হয়ে যাচ্ছে। তারপরে যখন আবার আপনার হচ্ছিল ওই 4টা ফাংশন আবার আলাদা আলাদাভাবে যখন কল হচ্ছে, ওগুলো আবার 2বার করে কল হচ্ছে। তো এইটা এক্সপোনেনশিয়াল হারে বেড়ে যাচ্ছে, অর্থাৎ লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের মতো, যে প্রত্যেকের আপনার হচ্ছিল 2বার করে মানে কল বাড়তেই আছে। তো আমাদের যদি এইটা 10th নাম্বার অফ ফিবোনাচি বের করতে চাই নাম্বারটা, তাহলে আমাদের এখানে টোটাল ফাংশন কল হয় 177 বার। চিন্তা করেন 177 বার আমাদের ফাংশন কল হবে।
আর ফিবোনাচ্চি নাম্বার আপনারা অনেকে জানেন, তারপর আমি একটু বলি। ফিবোনাচ্চি নাম্বারের একটা সিরিজ আছে, সিরিজটা হচ্ছে যে প্রথমে 0 দিয়ে শুরু হবে, তারপরে হচ্ছে 1, তারপরের সংখ্যাটা হবে এই প্রথম দুটা সংখ্যার যোগফল। তাহলে কত হলো আপনার হচ্ছে 0, 1 যোগ করলে 1, তাহলে আমাদের রাশিমালাটা হলো 0, 1, 1। আচ্ছা একটু দেখাই আমি এটা, তাহলে আপনাদের কাছে এটা আরো ক্লিয়ার হবে আসলে। সাপোজ প্রথমে হচ্ছে আমাদের 0, তারপরে হচ্ছিল 1, তারপরে এই দুইটা সংখ্যার যোগফল হবে, এই দুটো সংখ্যার যোগফল 1, তারপরে আবার তার আগের দুটো সংখ্যার যোগফল হবে, তাহলে 1, 1, 2, তারপরে আবার এই তার আগের দুটো সংখ্যার যোগফল অর্থাৎ 3, তারপরে আগের দুটো যোগফল 5। তো এইভাবে করে আপনার আগের দুটো সংখ্যার যোগফল 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 করতে 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 চলতে থাকবে আসলে। তো এটাই হচ্ছে ফিবোনাচ্চি রাশিমালা। তো এটাই আমরা বের করতে চাচ্ছিলাম, যে যদি আমরা 10th নাম্বার ফিবোনাচ্চি যেটা নাম্বার ওটা বের করতে চাই, তাহলে আমাদের কতবার আসলে ফাংশন কল করতে হয়, রিকার্সিভ ফাংশন। টোটাল রিকার্সিভ ফাংশন কল হবে 177 বার। তো এখন বলতে পারেন যে আসলে 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 10 যদি দেই, তাহলে তো আসলে 177 হয় না, আরও অনেক বেশি হয়। হ্যাঁ, আরও অনেক বেশি হয়, কারণ হচ্ছে এইটা হচ্ছে একটা সিম্বলিক, যে আমাদের এক্সপোনেনশিয়াল হারে বাড়ছে এটা, কিন্তু একদম যে অ্যাকুরেট 2 টু দি পাওয়ার n হবে তা কিন্তু না, কম বেশি এটা হতে পারে। এইটা আসলে অ্যাকচুয়ালি যেটা হয় 10th নাম্বারের জন্য আপনার 1.618 টু দি পাওয়ার n হয় এটাই রিকার্সিভ ফাংশনের জন্য ফিবোনাচির যদি 10 নাম্বার আমরা বের করতে চাই। আর যদি আমরা 100তম যে ফিবোনাচি নাম্বারটা আছে, এটা তো চলতেই থাকবে রাশিমালা এভাবে। যদি 100 নাম্বারে কি নাম্বার আছে ওটা যদি আমরা বের করতে চাই, মানে 100 নাম্বার ইন্ডেক্সে, তাহলে টোটাল কতগুলো রিকার্সিভ ফাংশন কল হবে আপনারা দেখেন। এতগুলো মনে হয় বের করাই কঠিন আসলে। এইটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে এটা আসলে অনেক বড় বিশাল নাম্বার। তো চিন্তা করেন, মানে এক্সপোনেনশিয়াল মানে কি হারে বাড়ছে এটা। যেমন আপনার করোনা ভাইরাস তো প্রথম একজনের হয়েছিল, ঠিক না? তারপরে ওর কাছ থেকে কয়েকজন ছড়াইছে, তারপর ওদের কাছ থেকে আবার অনেকগুলা ছড়াইছে, তারপরে যাদের ছড়াইছে ওদের কাছ থেকে আবার অনেকগুলা ছড়াইছে, এইভাবে করে একেবারে এক্সপোনেনশিয়াল হারে মানে ছড়াইছে। তো এইটাও এরকম, যে যত বেশি আমাদের এনের নাম্বার হবে, আমাদের নাম্বার অফ রিকার্সিভ ফাংশন কল তত বেড়ে যাবে। তাহলে কত পরিমাণে সময় লাগবে চিন্তা করেন, যে আমাদের 100তম যে ফিবোনাচি নাম্বার ওইটা বের করার জন্য। তো এইটা দেখা যাচ্ছে আমরা রিকার্সিভ ফাংশন ইউজ না করে জাস্ট আমরা ইটারেট করেও বের করতে পারি। তো ইটারেট যেটা আরেকটা ওয়ে আছে, ইটারেট করে ফিবোনাচি নাম্বার বের করা, ওইটা টাইম কমপ্লেক্সিটি হয়ে যায় O of n। তো এটার প্রোগ্রামটা হচ্ছে এইটা। এখানে জাস্ট হচ্ছে একটা ফর লুপ চালানো হয়, ফর লুপ চালায় দেন হচ্ছে আমাদের ফিবোনাচি নাম্বারটা বের করা হয়। আমরা যে নাম্বার বের করতে চাই সে নাম্বার মানে তততম নাম্বারটা। তো এইটাতে যদি আমরা 10th-তম নাম্বারটা বের করতে চাই ফিবোনাচির, আমাদের কল হয় মাত্র 9টা ইটারেট হয়, যেখানে আমাদের এর আগে রিকার্সিভ ফাংশনে হচ্ছিল 177টা কল হচ্ছিল রিকার্সিভ ফাংশন, সেখানে আমাদের এখানে মাত্র 9টা। আর 100 টাইমস মানে 100তম যে ফিবোনাচি নাম্বারটা ওটা বের করতে এই যে এতগুলা কল হচ্ছিল, সেখানে আমাদের 100তমর জন্য কতগুলো হবে, জাস্ট n-1 মানে 99টা, জাস্ট 99টা এখানে ইটারেশন হবে। তাহলে এখন আপনারা কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেছেন, যে আমাদের আসলে টাইম কমপ্লেক্সিটি কেন লাগবে, এটা কি দরকার। তো প্রোগ্রামিং করার সময় আমাদেরকে দেখতে হবে যে আমরা আসলে কোন ওয়েতে প্রোগ্রামিং করছি এবং যে অ্যালগোরিদমগুলো ব্যবহার করছি এগুলার টাইম কমপ্লেক্সিটি কত আসছে আমাদের। তো এইটা যদি আমরা বুঝতে না পারি প্রোগ্রামিং করার সময়, তাহলে এই যে এরকম অবস্থা দাঁড়াবে। দেখা যাচ্ছে আমাদের ছোট্ট একটা কাজ করার জন্য আমাদের
একদম প্রচুর পরিমাণে ক্যালকুলেশন লাগছে, অনেক রিকার্সিভ ফাংশন কল হচ্ছে এবং টাইম কমপ্লেক্সিটি এক্সপোনেনশিয়াল হয়ে যাচ্ছে। তখন ছোট্ট একটা প্রোগ্রাম রান করার জন্য 10 মিনিট 20 মিনিট লেগে যাবে তখন, অথচ যেইটা কয়েক মিলি সেকেন্ডে আসলে হয়ে যেত। তো এই জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটিটা জানাটা শেখাটা এতটা জরুরি। তো এইটা আসলে খুবই জরুরি, ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আরেকটা আসি, সেটা হচ্ছে যে সাপোজ আমরা একটা অ্যারে নিলাম, এই অ্যারেতে টোটাল 1 কোটি এলিমেন্ট আছে। টোটাল এলিমেন্ট নাম্বার হচ্ছে 1 কোটি একটা অ্যারেতে। এখন এইটা যদি আমরা সার্চ করতে চাই, সাপোজ আমরা এই অ্যারের মধ্যে থেকে আমরা একটা এলিমেন্ট সার্চ করব যে এই এলিমেন্টটা আছে কিনা। মনে করেন 301 নাম্বারটা আমাদের এখানে আছে কিনা, বা 1 কোটি 25, এই 1 কোটি 25 নাম্বারটা আমাদের এই অ্যারের এলিমেন্টের মধ্যে আছে কিনা, এলিমেন্টগুলোর মধ্যে। তো এইটার অ্যারের সার্চ করার জন্য অনেকগুলো অ্যালগোরিদম আছে, তার মধ্যে একটা হচ্ছে লিনিয়ার সার্চ। তো লিনিয়ার সার্চ করতে গেলে কি করতে হবে আমাদের? ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে যে আমাদেরকে 1 কোটি বার চেক করতে হবে ফর লুপ চালায়, যে একটা ফর লুপ চালায় দিলাম আর একটা কন্ডিশন দিলাম যে ফর লুপ চালায় প্রতিবার দেখবে যে এই 1 কোটি 25 যে সংখ্যাটা এটা আমার এই এলিমেন্টের মধ্যে অ্যারের মধ্যে আছে কিনা। তার মানে কি, ওকে কতবার ইটারেট করতে হচ্ছে? এখানে 1 কোটি বার ইটারেট করতে হচ্ছে যদি আমাদের ওই লাস্টের নাম্বারটা হয়। তো যেহেতু n নাম্বার আমাদের, সেহেতু আমরা আসলে ওয়ার্স্ট কেসটাই ধরবো। তো দেখা যাচ্ছে লিনিয়ার সার্চে আমাদেরকে এখানে 1 কোটি বার ইটারেট করতে হচ্ছে যে ওই নাম্বারটা আছে কিনা এটা বের করার জন্য, সার্চ করার জন্য। কিন্তু যদি আমরা বাইনারি সার্চ অ্যালগোরিদম ইউজ করি, তখন ওইটা আমাদের টাইম কমপ্লেক্সিটি আর ও অফ এন লিনিয়ার থাকবে না, তখন ওইটা লগারিদমিক হয়ে যাবে যদি আমরা বাইনারি সার্চ অ্যালগোরিদম ইউজ করি। তো ওখানে তখন টাইম কমপ্লেক্সিটি হয়ে যাবে ও অফ লগ এন। তো এখানে 1 কোটি যদি আমরা এলিমেন্ট হয় আমাদের অ্যারেতে, আর আমরা যদি কোনো একটা সংখ্যা সার্চ করতে চাই, তখন ওখানে নাম্বার অফ ইটারেশন হবে মাত্র 24টা। চিন্তা করা যায় কোথায় 1 কোটি ইটারেশন আর কোথায় 24টা মাত্র ইটারেশন। তো এই জন্য আসলে টাইম কমপ্লেক্সিটি আমাদেরকে জানতে হবে, তাছাড়া আমরা মানে প্রোগ্রামিং কখনোই ভালোভাবে করতে পারবো না আসলে। তো এইটা আরও ক্লিয়ার হয়ে যাবেন যে বাইনারি সার্চ কেমনে কাজ করে, এটা যখন আপনারা পড়বেন তখন আরও ক্লিয়ার হয়ে যাবেন। সামনে আমি এগুলো টাচ দিব। আর হচ্ছে এখন এখানে যদি আমরা টাইম কমপ্লেক্সিটিটা ক্যালকুলেট করতে চাই, তখন এখানে দেখেন এখানে কি করছি আমরা, আপনার ছিল একটা আমাদের ইফ কন্ডিশন আছে। তো ইফ কন্ডিশনে আমাদের এখানে টাইম কমপ্লেক্সিটি যদি ক্যালকুলেশন করি এটার মাধ্যমে, তাহলে আপনারা আর একটু ক্লিয়ার হয়ে যাবেন। যেমন এখানে, হ্যাঁ, এখানে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হবে? ও অফ 1 হবে। কারণ কি বলছিলাম আমি, যে কোনো ধরনের কন্ডিশন, তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যে অ্যারিথমেটিক অপারেশনগুলো আছে সেগুলো ও অফ 1। আচ্ছা, এখানেও আপনার হচ্ছিল যেহেতু অ্যাসাইনমেন্ট হচ্ছে, এখানেও ও অফ 1। আচ্ছা, এখানেও আপনার ও অফ 1 হবে। আর যেহেতু এখানে ফর লুপ আছে, সেহেতু এখানেও আপনার হচ্ছিল যেহেতু ফর লুপ, এখানে ও অফ এন, ঠিক না? আচ্ছা, তারপরে এখানে আপনার হচ্ছিল একটা আছে ম্যাথমেটিক্যাল অপারেশন, তো এখানে ও অফ 1 হবে। এখানে আপনার অ্যাসাইনমেন্ট, এখানে ও অফ 1, এখানে 1 রিটার্ন করছে, তো এইটা কিছু না, এখানে আপনার হচ্ছিল ও অফ 1। আর এটা তো ফাংশন কল হচ্ছে এখানে, তো ফাংশন কল হওয়া মানে এটা এই ফাংশনটাই কল হচ্ছে, এটা অলরেডি করে আসছি আমরা। তাহলে এখানে টাইম কমপ্লেক্সিটি কত হচ্ছে আমাদের? দেখেন এই যে ও অফ 1 ও অফ 1 প্লাস হচ্ছে ও অফ 1 প্লাস হচ্ছে ও অফ 1,
তো যতগুলো ও অফ ওয়ান থাকবে কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্টগুলোকে আমরা বাদ দিয়ে দিব আসলে। মনে করেন এখানে আরও কয়েকটা ও অফ ওয়ান আছে, তারপরে আপনার চলে আছে ও অফ এন। তো কনস্ট্যান্ট যেগুলো থাকবে কনস্ট্যান্টগুলোকে আমরা বাদ দিয়ে দিব। কনস্ট্যান্টগুলোকে বাদ দিলে থাকে শুধুমাত্র ও অফ এন। তো তাহলে আমাদের এই টোটাল প্রোগ্রামটার কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন। এখন যদি এমন থাকতো যে এখানে ফল রূপ আছে, যেমন এটার ক্ষেত্রে যদি ধরি, যেমন এখানে আপনারা যে যেমন এটা অ্যাসাইনমেন্ট করছি, তো এইটার কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ ওয়ান। এইটা ফল রূপ, একটা হচ্ছে ফল লুপের হচ্ছে ও অফ এন, ও অফ এন। তো এখানেও আপনার আরেকটা যেটা হবে ও অফ এনই হবে এখানেও আরেকটা ফল রূপ, যেহেতু এন নাম্বার পর্যন্ত ইটারেট হচ্ছে। তো তাহলে এখানে আমাদের দেখেন আপনার হচ্ছিল ও অফ ওয়ান আছে প্লাস হচ্ছে ও অফ এন আছে, আর এই লুপের ভেতরে আপনার হচ্ছিল আরেকটা, যেহেতু ভেতরে সেহেতু এটা গুণ হচ্ছে ও অফ এন আছে। তো কনস্ট্যান্টটাকে আমরা বাদ দিয়ে দিলাম, এখান থেকে বাদ দিলে শুধুমাত্র ও অফ এন মানে আপনার হচ্ছিল গুণ করলে ও অফ এন স্কোয়ার। আর যদি দেখেন যে এমন হচ্ছে যে আমার একটা নেস্টেড ফল লুপ আছে এখানে দুইটা, এর বাইরে আবার আরেকটা ফল লুপ আছে, তাহলে কি হতো ওখানে আপনার হচ্ছিল ও অফ এন আরেকটা হতো, যেহেতু বাইরে আরেকটা ফল লুপ আছে। তো এরকম যদি হয়, যেটা করব সবচেয়ে যেটা টাইম কমপ্লেক্সিটি সবচেয়ে বেশি সেটা রাখবো, রেখে বাকিগুলোকে বাদ দিয়ে দিব। তো এটা তখন কি হয়ে যাবে আপনার হচ্ছিল শুধু ও অফ এন স্কোয়ার হয়ে যাবে। আবার যদি এমন হয় যে আমার এখানে প্রোগ্রামটা এমন, এখানে আপনার ও অফ এন ফ্যাক্টরিয়াল আছে, যদি এমন আসে তখন সবচেয়ে বড় হচ্ছে ও অফ ফ্যাক্টরিয়াল এন ফ্যাক্টরিয়াল। তো আগের যেগুলো আছে ছোট সেগুলোকে ছোটোগুলোকে বাদ দিয়ে দিব, দিয়ে সবচেয়ে যেটা বড় সেটাকে শুধু রাখবো আমরা। তো আমার মনে হয় যে এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তারপর যদি না বুঝে থাকেন তাহলে ওটা সবার শেষে আরেকবার টাইম থাকলে আলোচনা করব। তো দেখেন মানে টাইম কমপ্লেক্সিটি জানা থাকলে কত কম ইটারেশনেই আমাদের কাজ হয়ে যাচ্ছে, আমরা যা বুঝতে পারছি যে আমরা কোনটা ইউজ করতে হবে আর কোনটা আসলে ইউজ করতে হবে না, এই কারণে টাইম কমপ্লেক্সিটি দরকার। আচ্ছা, তারপরে আসি আমরা অ্যারেতে আসি। আচ্ছা, এই যে একটা অ্যারে, ঠিক না, এই অ্যারের মানে কি কি ইয়া আছে আপনার হচ্ছিল কি কি পার্ট আছে, বা একটা অ্যারেতে কি কি ধরনের আপনার হচ্ছিল উপাদান থাকে। যেমন এইটা আপনার একটা ইন্টিজার আছে, মানে এটা টাইপ, তার মানে একটা অ্যারেতে একটা টাইপ থাকবে। যেমন এটা ইন্টিজার টাইপের, এটা স্ট্রিং টাইপের হতে পারে বা অন্য টাইপের হতে পারে। তারপরে একটা নাম থাকবে টাইপের, ঠিক না, যেমন এটার এটা একটা ভ্যারিয়েবল নাম। তারপরে হচ্ছে অ্যারের সাইজ থাকবে, যে এই অ্যারেটা কতগুলো এলিমেন্ট থাকবে অ্যারেতে, ওটার একটা সাইজ থাকবে। আর হচ্ছে ওটার মধ্যে এলিমেন্ট থাকবে, যে কতগুলো এলিমেন্ট, এখানে যেমন আপনার হচ্ছিল 1 2 3 4 5 5টা এলিমেন্ট আছে, এলিমেন্ট এগুলা। আচ্ছা, একটা অ্যারেতে কী কী ধরনের অপারেশন করা যায়? ট্রাভার্সাল করা যায়, যে ইটারেট করা বা প্রিন্ট করে দেখা যে এখানে কি কি এলিমেন্ট আছে। তো এইটা করতে গেলে কীভাবে করতে হবে, আমাদেরকে একটা ফল লুপ ইউজ করতে হবে, ঠিক না। ফল লুপ ইউজ করে দেন হচ্ছে প্রতিটা ইন্ডেক্সকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করলে আমাদের ট্রাভার্সালটা পেয়ে যাচ্ছি আমরা। তারপরে ইনসার্শন হতে পারে একটা অপারেশন, যে আমাদের একটা এলিমেন্ট এখানে ইনসার্ট করব আমরা, এটা হতে পারে। তো ইনসার্শনের ব্যাপারটা কেমন হবে দেখেন, যে এখানে আমাদের 5টা এলিমেন্ট আমাদের অ্যারের, এটার সাইজ হচ্ছে 5 এবং 5টা এলিমেন্ট আমাদের অলরেডি আছে। তাহলে কি আমরা এখানে ইনসার্শন করতে পারবো? এখানে আমরা ইনসার্শন করতে পারবো না, কারণ হচ্ছে অলরেডি আমাদের 5টা এলিমেন্ট হয়ে গেছে। তার মানে কি, ইনসার্শনের আগে আমাদেরকে প্রতিবার চেক করে দেখতে হবে যে আমাদের অ্যারের সাইজ কত এবং কতগুলো এলিমেন্ট অলরেডি আছে। তো তারপরে আমাদের আপনার হলো ডিলিশন, আমরা ডিলিট করতে পারি একটা অ্যারে থেকে একটা এলিমেন্টকে।
তো যদি আমরা ডিলিট করতে চাই তখন কি হবে? দেখা যাচ্ছে যে আমরা একটা ডিলিট করলাম, এই যে 2 নাম্বার যে এলিমেন্টটা আছে এটাকে ডিলিট করলাম। তো ডিলিট এটা করে ফেললাম, ডিলিট করলে কি হবে তখন? এটা ডিলিট করার পরে আবার এর পরের যে এলিমেন্টগুলো আছে ওগুলো কিন্তু শিফট হবে। অর্থাৎ এটা 0 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স, 3 নাম্বার ইন্ডেক্স, 4 নাম্বার ইন্ডেক্স। তো এই 1 নাম্বার ইন্ডেক্সকে যদি আমরা ডিলিট করি, 3টা চলে যাবে 1 নাম্বারে, 4টা চলে আসবে 2 নাম্বারে, 5টা চলে আসবে 3 নাম্বারে। তো এভাবে করে আপনার শিফট হবে। তো শিফট যদি আমরা করতে চাই তখন তো ওখানে তাহলে একটা ফর লুপ চালাতে হবে, ঠিক না, ডিলিশনে। তারপরে আপডেটের ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা এলিমেন্টকে আমরা জাস্ট আপডেট করে দেবো, যে অলরেডি যেমন এই 0, 1, 2 নাম্বার যে ইন্ডেক্স আছে, 3 আছে, এটা এখানে আমরা আপডেট করে দিলাম, এখানে অন্য কোনো একটা নাম্বার দিয়ে দিলাম। তো এটা করা যাবে। এটা করার জন্য কমপ্লেক্সিটি হবে O(1), কারণ আমরা জাস্ট হচ্ছে এটা আপডেট করে দিচ্ছি। এরপরে সার্চিং হতে পারে, সর্টিং হতে পারে, এগুলোর জন্য আলাদা আলাদা অ্যালগোরিদম আছে বিভিন্ন ধরনের, ওগুলো সামনে আমরা পড়বো। তো ট্রাভার্সালের জন্য আমাদের কি করতে হচ্ছে? জাস্ট একটা ফর লুপ চালাতে হচ্ছে। তাহলে আমাদের কোশ্চিন আসতে পারে যে একটা অ্যারেকে ট্রাভার্স করলে দেন হচ্ছে ওখানে টাইম কমপ্লেক্সিটি কত হবে? তাহলে ওইটা হবে O(n). তারপর ইনসারশন যদি করতে চাই আমরা, তাহলে টাইম কমপ্লেক্সিটি কত হবে? তো ইনসারশন করতে গেলে টাইম কমপ্লেক্সিটি আপনার হলো যেহেতু একটা ইন্ডেক্সে আমরা দিয়ে দিচ্ছি, ওটাও O(1)ই হবে। ডিলিশন যদি করি আমরা কোনো একটা, তাহলে যদি আমাদের ওয়ার্স্ট কেস হয়, অর্থাৎ আমরা যদি একেবারে মানে শেষের যে এলিমেন্ট ওটা যদি ডিলিট না করি, যদি শেষের এলিমেন্টটা ডিলিট করতে চাই, তাহলে ওটার টাইম কমপ্লেক্সিটি হবে O(1). ওখানে আর শিফটিংয়ের দরকার হচ্ছে না। আর যদি আমরা সবার শেষেরটা বাদ দিয়ে তার আগের যেগুলো আছে এগুলোকে যদি আমরা কোনো একটা ডিলিট করি, তখন ডিলিটও করতে হচ্ছে, আবার পরের এলিমেন্টগুলোকে আগের ইন্ডেক্সে শিফটও করতে হচ্ছে। তার মানে ওখানে একটা ফর লুপ লাগছে। তাহলে ডিলিটের ক্ষেত্রে বেস্ট কেস সিনারিও হচ্ছে O(1) আর ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে O(n). তো এগুলো কিন্তু কোশ্চেন আসবে, এগুলো থেকে কোশ্চেন আসবে। আর আপডেটের ক্ষেত্রে আবার আপনার O(1)ই হচ্ছে, কারণ হচ্ছে ওখানে জাস্ট আমরা ধরে আপডেট করে দিতে পারছি। আর সার্চিং আর সর্টিংয়ের অনেক ধরনের অ্যালগোরিদম আছে, ওগুলো যখন আমরা পড়বো ওগুলোর অ্যালগোরিদম সম্পর্কে আমরা জানতে পারবো তখন, যে টাইম কমপ্লেক্সিটি কোনটার কত হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের অলরেডি অ্যারে আছে, ঠিক না? তো তাহলে আমাদের লিঙ্ক লিস্ট কেন দরকার? আসলে আমাদের অলরেডি অ্যারে আছে, তাও আমাদের লিঙ্ক লিস্ট কেন লাগবে? এটা কি আপনাদের মধ্যে কেউ একজন বলতে পারবেন? কারণ ভাই এরিটা হচ্ছে অনেকটা আপনার লিনিয়ার, কিন্তু হচ্ছে যখন আপনার ডাইনামিক এলোকেশন লাগে তখন হচ্ছে লিংক লিস্ট হচ্ছে বেস্ট ডাটা। হ্যাঁ হ্যাঁ ঠিক, রাইট। মানে হচ্ছে এখানে আসলে হ্যাঁ বলেন। আসলে লিস্টে অনেক টাইপের ডেটা স্টোর করা যায়। আচ্ছা হ্যাঁ, এটাও একটা আপনার ভালো ইয়া। তো এখানে আপনার মেইন যেটা কারণ আরেকটা আসছিল আমাদের, সেটা হচ্ছে যে স্পেস অ্যালোকেশন। অর্থাৎ অ্যারে হচ্ছে আমাদের কন্টিজিউয়াস। আসলে অ্যারেতে আমাদের র্যামে বা আমাদের মেমোরিতে যখন অ্যারেটা যায়, তখন যে মেমোরি অ্যালোকেশন হয়, তখন আপনার অ্যারেটা হয় হচ্ছে কন্টিজিউয়াস অ্যালোকেশন হয়। অর্থাৎ কোনো একটা মেমোরিতে যখন সেভ হয়, তখন ওই মেমোরি থেকে শুরু করে তার পরবর্তী যে মেমোরিগুলো আছে, পরবর্তী যে বাইটগুলো আছে, কন্টিনিউয়াস ওই বাইটগুলোতে ও থাকে। অর্থাৎ এটাকে বলা হয় কন্টিজিউয়াস অ্যালোকেশন। তো আমাদের অ্যারেটা হচ্ছে কন্টিজিউয়াস। সাপোজ আমরা এখানে ইন্টিজার টাইপের একটা অ্যারে নিয়েছি এবং এটা এলিমেন্ট থাকবে 3টা, 3 সাইজের। এখন প্রতিটা ইন্টিজার কিন্তু হয় হচ্ছে 4 বাইটের। তার মানে আমরা একটা ইন্টিজার সেভ করতে যদি চাই, তাহলে সেটার বাইট হচ্ছে 4 বাইট মেমোরি লাগে আমাদের। তাহলে আমাদের এই অ্যারেটা সেভ করার জন্য কি লাগবে? 3 4 12 বাইট জায়গা লাগবে। টোটাল 12টা বাইট লাগবে। তো এইটা যদি আমাদের সাপোজ আমাদের র্যাম হয়, আর আমাদের র্যামে যদি আমরা 100 থেকে 119 পর্যন্ত যদি আমাদের এটা মেমোরি অ্যাড্রেস থাকে, অর্থাৎ এগুলো কিন্তু এক একটা যদি বাইট আমরা চিন্তা করি, এগুলাকে যদি আমরা এক একটা বাইট চিন্তা করি, তাহলে এই অ্যারেটা রাখার জন্য
আমাদের কতগুলো বাইট লাগবে, 12টা বাইট লাগবে। তো কিন্তু এইটা হতে হবে আপনার কন্টিজিউয়াস, অর্থাৎ আমাদের পরপর। যদি আমরা সাপোজ 100 থেকে শুরু করে, তাহলে আমাদের 100 থেকে 1 2 3 4, এই 4টা বাইট লাগছে আমার একটা ইন্টিজারের জন্য। তারপরের 4টা বাইট আরেকটা ইন্টিজারের জন্য, যেহেতু 3টা আছে 12টা, তাহলে 5 5 10 আর 2 12। আচ্ছা, তাহলে আমি এটাকে রেড করে দিই। তার মানে আপনার হলো এই 12টা লাগছে আমাদের, এই 12 বাইটের অ্যালোকেশন লাগছে একেবারে পরপর। এটা পরপর হতে হবে অ্যাড্রেসগুলা। 100 থেকে 103 পর্যন্ত থাকবে 1, 104 থেকে 107 পর্যন্ত থাকবে 2, তারপরে 108 থেকে 111 পর্যন্ত থাকবে 3। তো যার কারণে যখন আমরা অ্যারে ডিক্লেয়ার করি, তখন প্রথমেই যখন এটা কম্পাইল হয়, রান করে প্রোগ্রাম, তখন এই মেমোরি অ্যালোকেশনের সময় আমাদের র্যামে যেয়ে আগে চেক করা হয় যে এই 12 বাইটের কোনো কন্টিনিউয়াস কোনো মেমোরি আছে কি না। যদি না থাকে তখন ওইটা মেমোরি ইরর শো করবে আসলে। তো এখন দেখা যাচ্ছে যে যদি এমন হয় যে আমাদের এই যে মেমোরিগুলো আছে, এগুলো অলরেডি অন্য কেউ অ্যালোকেট করে নিছে। সাপোজ এগুলা অন্য কেউ অ্যালোকেশন হয়ে গেছে, আমাদের র্যাম এতটুকুই, 100 থেকে 119 পর্যন্ত এতটুকুই আমাদের র্যাম। তো এখন যদি আমরা এই অ্যারেটাকে রাখতে চাই, তাহলে কি আমরা রাখতে পারবো? রাখতে পারবো না, কারণ আমাদের এই 12 বাইটের কন্টিনিউয়াস কোনো মেমোরি নাই আসলে। তো এটা তো একটা অনেক বড় প্রবলেম। তো এইটাকে মেইনলি সলভ করার জন্যই আসছে হচ্ছে আমাদের লিঙ্ক লিস্ট। তো লিঙ্ক লিস্টে কি হয়, আমাদের লিঙ্ক লিস্টে যখন আমাদের একটা লিঙ্ক লিস্ট আমরা ডিক্লেয়ার করি, তখন প্রথমে যে ভ্যালুটা থাকে, ওই ভ্যালুটার একটা হেড পয়েন্টার সেট হয়, অর্থাৎ একটা পয়েন্টার সেট হয়, এবং ওই পয়েন্টারের একটা অ্যাড্রেস থাকে। সাপোজ ওটা 55 হতে পারে। তো এই যে ভ্যালুটা আমাদের 5, আমাদের একটা এলিমেন্ট লিঙ্ক লিস্টের, এটারও একটা অ্যাড্রেস আছে, অ্যাড্রেস হচ্ছে সাপোজ 500। তো ওইটা তখন আমাদের এই পয়েন্টারে সেভ হয়ে যায়। তারপরে যখন আমরা আরেকটা এলিমেন্ট নেই লিঙ্ক লিস্টে, ওইটার একটা অ্যাড্রেস থাকে, সাপোজ ওটার হতে পারে 14। ওই 14টা তখন ওই আগের যে এলিমেন্টটা ছিল ওইটার নেক্সট এলিমেন্ট অ্যাড্রেসে ওইটা সেভ হয়ে যায়। তো এইভাবে করে পরবর্তী যে এলিমেন্টটা আছে, ওইটা যে অ্যাড্রেসে আছে, সেটার অ্যাড্রেসটা আগের এলিমেন্টে সেভ হয়ে যায়। তো এইটার সুবিধা কি হচ্ছে যে আমাদের কন্টিজিউয়াস মেমোরিটা লাগছে না আসলে। তার মানে কি, আমাদের যদি 1 2 3 এই যে 3 ইন্টিজার রাখছি, এটা যদি রাখতে চাই এই মেমোরিতে, তাহলে কিন্তু আমরা রাখতে পারছি। কারণ কি, আমাদের 12টা বাইট দরকার। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, কারণ ওখানে আর আমাদের এই কন্টিনিউয়াস দরকার নাই, আমাদের যে কোনো জায়গায় থাকলেই হচ্ছে আসলে। প্রতিটা বাইট যদি আমাদের আলাদা আলাদা অ্যাড্রেস হয়, তাও কোনো সমস্যা নেই। তো এইটা একটা মানে অ্যাডভান্টেজ লিঙ্ক লিস্টের। এইটাকে সলভ করার জন্য আসলে লিঙ্ক লিস্ট আসছে। লিঙ্ক লিস্ট আপনার অনেকগুলো প্রবলেম সলভ করার জন্য আসছে, তার মধ্যে এইটা একটা আসলে। আচ্ছা, এখন লিঙ্ক লিস্টের কী কী থাকে, আপনার হচ্ছে হেড পয়েন্টার থাকবে একটা, অর্থাৎ পয়েন্টার, যেটা আমরা ভ্যারিয়েবলের নাম দিব সেইটা। তারপরে হচ্ছে প্রতিটা এলিমেন্টের একটা ভ্যালু থাকবে, এবং প্রতিটা এলিমেন্টের কি থাকবে, নেক্সট এলিমেন্টসের অ্যাড্রেস থাকবে। যেমন এই এলিমেন্টটার কি আছে, এই এলিমেন্টটাতে এর নেক্সট যে এলিমেন্টটা ছিল 10, ওটার অ্যাড্রেসটা এখানে আছে, এভাবে করে থাকবে। আচ্ছা, এখানে আমরা অপারেশন কি করতে পারি, ট্রাভার্সাল করতে পারি, ইনসারশন করতে পারি, ডিলিশন করতে পারি, আপডেট করতে পারি, সার্চিং, বিভিন্ন ধরনের অপারেশন করতে পারি। তো আমার মনে হয় যে অলরেডি 57 বাজে, আমাদের ইয়াটা মেবি শেষ হয়ে যাবে। আচ্ছা, আমরা এর মধ্যে মনে হয় যে কিছু কোশ্চেনের অ্যান্সার নিয়ে নেই। আর তার আগে আমি আরেকটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে যে আমাদের নেক্সট উইকের যেটা থাকবে
সেটা হচ্ছে আগের যেগুলো ছিল সেগুলো থাকবে, প্লাস হচ্ছে আমাদের ডাইনামিক অ্যারেটা যোগ হবে অ্যারের সাথে। আমাদের তো এখন ছিল জাস্ট মানে কনস্ট্যান্ট অ্যারে, যেখানে সাইজ বলে দিতে হতো। তো ডাইনামিক অ্যারেটা আপনারা দেখবেন, লিঙ্ক লিস্টটা ভালো করে দেখবেন, আর হচ্ছিল ডাবলি লিঙ্ক লিস্ট, আর স্ট্যাক, আর হচ্ছে কিউ। এগুলো আপনারা আরেকবার করে খুব ভালো করে দেখবেন নতুনগুলো, আর আগেরগুলো একবার করে রিভিশন দিবেন। আচ্ছা, আমাদের হাতে সময় আসলে খুবই কম। এখন কোশ্চিন যদি আমরা নিতে চাই, আমার মনে হয় আমি আরেকটা মিট লিঙ্ক দেই, দেন হচ্ছে আপনারা ওখানে জয়েন করে আপনাদের কোশ্চিনের অ্যান্সারগুলো দিতে পারেন। তো ঠিক আছে, আমি তাহলে আরেকটা মিট লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওখানে জয়েন করেন। আমি তাহলে এখান থেকে বের হয়ে যাচ্ছি।